স্বাগতম ক্রিকেট ফ্রেন্ডসের নিয়মিত আয়োজন টোটাল ইম্প্যাক্টে। আমি সৈয়দ সামি আছি আপনাদের সঙ্গে। চেন্নাইতে চলছে বাংলাদেশ এবং ভারতের মধ্যকার টেস্ট ম্যাচটি। বাংলাদেশকে 515 রানের বিশাল লক্ষ্য ছুড়ে দিয়েছে ভারত। এই লক্ষ্য তারা করছে বাংলাদেশ। এরই মধ্যে 4টি উইকেট পড়ে গেছে। নাম হোসেন শান্ত 50 তুলে নিয়েছেন। বাংলাদেশের এই টেস্টটা আসলে জেতা কতটুকু সম্ভব, এই ম্যাচে বাংলাদেশ কীরকম করছে, বাংলাদেশে আসলে ভুলগুলো কোথায়, এগুলো না আলোচনা করার জন্য হাজির হয়েছি। আমার সঙ্গে আছেন সাদমানুল্লাহ। স্বাগতম। বাংলাদেশ আসলে প্রথম ইনিংসে যেরকম ব্যাটিং করেছিল, বাংলাদেশ সেকেন্ড ইনিংসে কিন্তু অনেকটা ইমপ্রুভড ব্যাটিং করেছে, কিন্তু বাংলাদেশের পারফরমেন্সটা আসলে কেমন? চেন্নাইয়ের আকাশে এখন কিন্তু কালো মেঘ। এই মেঘের জন্য কিন্তু অনেকটা আগেই খেলাটা আজকে শেষ হয়ে গিয়েছে। বাংলাদেশের টিমের উপরে আসলে এরকম কালো মেঘ আসলে, কারণ এত বড় একটা রান তারা করতে হবে যে বিশ্ব রেকর্ড করে আসলে এই ম্যাচটা জিততে হবে। আসলে জিতার কথায় আমরা আসার আগে আসলে টেস্টটা তারা কিভাবে খেলছে সেটা দেখাটা বড় বিষয়। কারণ এই যে আপনি বলছিলেন প্রথম ইনিংসে তাদের যেই পারফরমেন্স ছিল তার চেয়ে সেকেন্ড ইনিংসে ভালো, শুরুটা কিন্তু খুবই ভালো ছিল। মানে খুবই ওপেনিং জুটিটা প্রায় 100 রানের কাছাকাছি গিয়েছিল। 62 রানের জুটি ছিল জাকির হাসান এবং সাদমান। হ্যাঁ, তারা কিন্তু কনফিডেন্ট মনে হচ্ছিল যে তারা খুব ভালো গেছে। আমি দেখছিলাম যে চতুর্থ ইনিংসে বাংলাদেশের ব্যাটারদের পারফরমেন্স কেমন। সেখানে দেখছিলাম যে জাকির হাসানের এভার সবচেয়ে বেশি 48, এরপরে রয়েছেন সাকিব আল হাসান 45। সো জাকির হাসান যে চৌদ্দ ইনিংসে আবার ঘুরে দাঁড়িয়েছিল বা ভালো খেলছিল, সেটা কিন্তু একটা খুব বড় পজিটিভ সাইন ছিল। কিন্তু বুমরার একটা ভালো ডেলিভারিতে আসলে তিনি গালিতে ক্যাচ দিয়ে আউট হয়ে গিয়েছেন। এরপরে আবার আসলে পুরান রূপে মনে হচ্ছে যেন ফিরে গিয়েছিল, যে টানা বেশ কয়েকটি উইকেট হারিয়েছি আমরা, 3টা উইকেট হারিয়ে ফেলেছেন। আমি বলছিলাম যে মুশফিকুর রহিম, যিনি এত ডাউন দ্য উইকেটে এসে দারুণ একটা ছক্কা মেরেছিলেন, কিন্তু পরে বলে এরকম রিস্ক নেওয়াটা কি উচিত হলো? মানে এই যে প্রথম ইনিংসে এরকম ভুল করলেন তারা, মানে সিনিয়র প্লেয়াররা লিটন সাকিব, যে সেট হওয়ার পরে তারা হচ্ছে এরকম 6 মেরে এখন এত রান তারা করছেন। আরও 2 দিন রয়েছে হাতে। আপনি ওয়ার্ল্ড রেকর্ড এর বড় আরও ভালো প্লেয়াররাও হয়তো এই চেষ্টা করার জন্য সম্ভব হয় না, কারণ ওয়ার্ল্ড টেস্টেই 418 হচ্ছে হায়েস্ট। সেখানে ইন্ডিয়ার চেন্নাইয়ের পিচে আপনি 515 করে জিতবেন, এটা আসলে খুবই কঠিন ব্যাপার। অসম্ভব আমি বলবো না, টেস্টে আসলে ক্রিকেট খেলা কিছুই অসম্ভব না এখন। কিন্তু আপনার মানে অ্যাপ্রোচটা বুঝতে হবে, যে আপনি এই যে আজকে যেভাবে তারা পরে মনে হচ্ছিল যে মুশফিক তাড়াহুড়া করে আউট হচ্ছেন, মানে আজকেই তো এত বেশি টার্গেট, এত রান চেস করে জিতা সম্ভব না। তবে আমাদের হাতে কিন্তু 2 দিন আছে, আমরা চাইলে কিন্তু খুবই ধীরস্থিরভাবে ব্যাটিংটা যদি করতে পারতাম। আমাদের এত আক্রমণাত্মক শুরু থেকে খেলেছি, হয়তো বা যে মানে তাদের যে স্পিনাররা বল করছে তাদের উপরে একটু চড়া হওয়ার জন্য বাংলাদেশে ব্যাটাররা খেলেছেন, কিন্তু বাংলাদেশে মুশফিকুর রহিম, মমিনুল হক তারা যেভাবে আউট হয়েছেন, তাদের এই অভিজ্ঞতাটার দাম কি রইল তাহলে? মমিনুল হকের ডেলিভারিটা খুবই অসাধারণ ছিল, কিন্তু অশ্বিনের বলে বোল্ড হয়েছেন, তিনি বোল্ড হয়েছেন। কিন্তু এতদিন খেলার পরে আপনি তো মানে বুঝতে হবে যে, কারণ আপনার ক্রিজে থাকাটা কতটা গুরুত্বপূর্ণ। হয়তো তারা ভাবছিল যে সামনের 2 দিনে পিচ আরও কঠিন হবে, এখন আমরা যতটুকু এগিয়ে রাখতে পারি। কিন্তু এই ম্যাচটা আসলে জিতার জন্য খেলার চেয়ে আসলে সেশন ওয়াইজ সেশন আপনি যদি ধরেন যে ইন্ডিয়ার বলারের এগেনস্টে আমি এই সেশনটা এইভাবে খেলবো, এই সেশনগুলা এইভাবে পার করব, মানে একটা এই সেশন টু সেশন যদি আপনি টার্গেট করে খেলতেন, তাহলে হয়তো টেস্টটা অন্যরকম একটা মোড় নিতে পারতো। এখনও কিন্তু আমাদের হাতে ভালো ব্যাটার রয়েছে। আমরা শান্তকে নিয়ে কথা বলতাম যে ক্যাপ্টেন্সি করছেন, ব্যাটিং করছেন না, কিন্তু আজকে কিন্তু শান্ত পারফর্ম করছেন, 50 তুলে নিয়েছেন, এখন অপরাজিত রয়েছেন। কিন্তু শান্তকে আবার এখন দেখা যাচ্ছে সাপোর্ট দেওয়ার মতো কেউ থাকছেন না। এক পাশ হচ্ছে তো আরেক পাশ হচ্ছে না, এরকম ব্যাটিংটা এরকমই হয়ে যাচ্ছে। বলাররা এত ভালো পারফর্ম করছেন, মানে বাংলাদেশের পেসারদের নিয়ে কথা হচ্ছে বা বোলিং নিয়ে কথা হচ্ছে, কিন্তু ব্যাটিংটা কিন্তু সবসময়ই দেখা যাচ্ছে যে একটা ডাউনফলে রয়েছে। এই ক্ষেত্রে আসলে এই যে কালকে আবার খেলা শুরু হবে, সকাল মর্নিংটা এমনিই কঠিন হয় এই পিচে। আসলে অশ্বিন যাদের সামলানো, অশ্বিন অলরেডি 3 উইকেট তুলে নিয়েছেন, সামলানোটা খুবই কঠিন হবে এখন। এই যে পার্সোনাল গ্লোরি, এখন মনে করেন যে শান্ত একটা সেঞ্চুরি করলো, কিন্তু আমার কাছে মনে হয় যে আরও যেহেতু 2 দিন রয়েছে, বাংলাদেশে জিতার কথা আমি কিছুই বলবো না যে জিতা বা এই সেশন টু সেশন আসলে কতটুকু ভালো খেলা যায়, কতটুকু অন্তত 2টা সেশন যেন আমরা খেলতে পারি, যে প্রথম সেশন অল আউট না হয়ে গেলে করলো না। আমরা যদি 2টা লাঞ্চ টি পর্যন্ত
একটা পার্টনারশিপ হলো 150-200 রান, তাও কিন্তু মনে হবে যে না ভালো খেলছি। এরপরে আপনারা হয়তো আবার উইকেট পড়ে যেতে পারে, কিন্তু একটা হোপের চেয়ে মানে খেলার ধরনটা, টেস্ট খেলার ধরনটা যদি একটু গ্র্যাব করতে পারি তাহলেও কিন্তু দর্শকরা দেখে শান্তি পেত। তবে আমি বারবার বলছিলাম যে বাংলাদেশ যদি ফার্স্ট ইনিংসে একটু ইমপ্রুভ ব্যাটিং করতো, যদি তাদের রানটা যদি 250-300 রান পর্যন্ত কোনোভাবে যেত, তাহলে মনে হতো যে বাংলাদেশ আসলে এই ম্যাচটা লড়াই করছে। কিন্তু 3.5 দিন 4 দিনে আপনি যখন একটা টেস্ট হেরে যাবেন, তখন আসলে মানে যত ভালোই খেলুন না কেন, কিন্তু এই ম্যাচের অ্যানালাইসিস করে দেখা যাবে বাংলাদেশ কিন্তু 4 দিনের বেশি ম্যাচটা নিয়ে যেতে পারেনি। ওইটা কিন্তু বাংলাদেশ দলের ব্যর্থতা হিসেবে হবে না। এইখানে পিচটা দেখেন, আপনি বলছিলেন প্রথম ইনিংসে আমরা একটু ভালো করতে পারতাম, এর পরের ইনিংসে কিন্তু ইন্ডিয়ান 2টা ব্যাটার সেঞ্চুরি তুলে নিয়েছে। মানে ব্যাটিং যে করা যায় না এরকম কিন্তু না, আমরা তো নিজেদের ভুলেই আসলে রানগুলো পাইনি, নিজেদের ভুলে আউট হয়েছি। সো এখানে আসলে টেস্ট মেজাজে খেলাটা, ঋষভ পান্ট কিন্তু তার মানে অ্যাগ্রেসিভ স্টাইলেই খেলে, অ্যাগ্রেসিভ স্টাইলে খেলে কিন্তু শুভমান গিলও কিন্তু তার ধরনেই কিন্তু খেলাটা এরকম ন্যাচারাল। তিনি সিঙ্গেল নিচ্ছেন 3টা-4টা, একটা কিন্তু বাউন্ডারি বের করবেন, এটা কিন্তু তার ন্যাচারাল খেলা। তিনি সীমিত ওভারের ক্রিকেটে এইভাবেই খেলেন, টেস্টও এইভাবেই খেলেন। কিন্তু আমরা কি করি, আমরা আমাদের স্বভাব বিরুদ্ধ পজিশনগুলা বিভিন্ন শট খেলতে গিয়ে আউট হয়ে যাই। সাকিব আল হাসান প্রথম ম্যাচটাতে যেরকম করেছেন রিভার্স সুইপ, তিনি কেরিয়ার জুড়েই কয়টা রিভার্স সুইপ খেলেছেন এগুলো আসলে হাতে গোনা যাবে এরকম কিছু, কিন্তু এই সব শট খেলে আমরা আউট হয়েছি। লিটনদার যেভাবে আউট হয়েছিলেন প্রথম ইনিংসে খুবই দৃষ্টিকটু ছিল। লিটনের অবশ্য এটা সুযোগ যে সেকেন্ড ইনিংসে খুবই ভালো করে কামব্যাক করতে পারবেন। তবে একটা জিনিস, সাকিব আল হাসান মানে এই ম্যাচে ব্যাটে বলে এখন পর্যন্ত পুরোপুরি ব্যর্থ হয়েছেন। আমরা কমেন্ট্রি দেখছিলাম যে সেখানে মুরালি বলছিলেন যে সাকিবের সঙ্গে তিনি কথা বলেছিলেন যে প্রবলেমটা আসলে কোথায়। মুরালি বলছিলেন যে সাকিব তাকে বলেছেন যে তার হাতে একটা অপারেশন হয়েছে, এটার কারণে আসলে আঙুলটা ঠিকভাবে কাজ করছেন, তিনি আসলে রেসপন্স পাচ্ছেন না, এটার কারণে আসলে আঙুল ফুলে গেছে। তিনি স্বভাব যেভাবে ধারাবাহিকভাবে মানে বোলিং করে থাকেন, ওই স্বাভাবিক বোলিংটা আসলে করতে পারছেন না। এটা আসলে সাফার করতে হচ্ছে বাংলাদেশ দলকেও। ব্যাটিংয়েও আসলে সাকিবকে এই সমস্যাটা পেয়ে বসবে কিনা। সাকিব এখন পর্যন্ত 5 রান করে অপরাজিত আছেন। বাংলাদেশ যদি কিছু করতে হয়, সাকিব এবং নাজমুল হোসেন শান্ত জুটিটাকে ভালো করতে হবে। আপনার কি মনে হয় সাকিবের ব্যাপারটা যদি একটু? আমি কিন্তু বলছিলাম যে চতুর্থ ইনিংসে সেকেন্ড হাইয়েস্ট এভারেজ কিন্তু সাকিবের থাকাটা আসলে ক্রিজে থাকাটা অনেক বড়, কিন্তু সাকিবের আসলে ব্যাটিংয়ের খারাপ সময়টা বরাবরই চলছে, অতটা ভালো খেলছে না। আপনার কাউন্টি চ্যাম্পিয়নশিপ যে খেললেন পাকিস্তান সিরিজের পরে, সেখানেও কিন্তু বোলিংয়ে তিনি খুবই ভালো করেছেন, কিন্তু ব্যাটিং কিন্তু অত ভালো। এক ইনিংসে 0 রানে আউট হয়েছিল। 0 রান হয়েছে। এখন তার বোলিং স্ট্রেংথটা, যেটা বলছিলেন যে আঙ্গুলের সমস্যার জন্য, কিন্তু এই অপারেশনটা হয়তো আগে হয়েছে, কারণ এর মধ্যে হওয়ার চান্স খুবই মানে ওই কাউন্টি ম্যাচটার পরে একদিন মাত্র গ্যাপ ছিল। এর আগে পাকিস্তানের সিরিজ খেললেও কাউন্টিতে চলে গিয়েছেন দ্রুত। সো এর মাঝে হয়তো হয়নি। আগে যখন ওই যে ইনজুরিতে যিনি পড়েছিলেন এশিয়া কাপে, তবে ওই পুরনো ইনজুরিটা কারণে সাকিব সাফার করছেন, এটা হতে পারে যে এখন আবার এখানে এসে সেই সমস্যাটা, কারণ তিনি নিজেই বলেছেন যে এখানে আঙুলটা ফুলে গিয়েছে, এই জন্য তিনি গ্রিপ করতে পারেনি বল। এখন নেক্সট টেস্টে আসলে কি হবে সেটা এখন দেখতে হবে, যে ওনার আঙুলটা কত সাফার করে। আপনি যেটা বলছেন যে ব্যাটিংয়ে কি হবে, এখন আপনার হাতে যদি ডিসকমফোর্ট থাকে তাহলে আপনি ব্যাটিংটাতেও আসলে সাফার করবেন, কারণ বলিংয়ে যেহেতু আপনি গ্রিপ করতে পারেননি, গ্লাভস পরে আপনি কতটা করবেন। এখন আঙ্গুলে তার অবস্থা কতটুকু খারাপ অবস্থা রয়েছে, কিভাবে রয়েছে, সেটা আসলে তিনি বুঝবেন বা টিম ম্যানেজমেন্ট দেখবে। এখন আমি বলছিলাম যে রেকর্ড দেখলে মনে হবে যে সাকিবের এইখানে চতুর্থ ইনিংসে যেহেতু ওনার এভারেজ এত ভালো, উনি যদি ধরে খেলতে পারেন, যেহেতু রিসেন্ট কয়েকটা দিন মানে উনি ব্যাটিংয়ে অনেক দিন ধরেই অফ ফর্মে, অফ কালার রয়েছেন, সেই ক্ষেত্রে আসলে সাকিবকে নিয়ে চিন্তা করাটা, যদি ভালো খেলে আলহামদুলিল্লাহ, এছাড়া না হলে শান্তকে আসলে ক্যারি করতে হবে। শান্তকে কালকে 2 দিন রয়েছে হাতে, আসলে আমরা তো জিতবো এই চিন্তায় খেলারই কোনো মানে আছে আমার মনে হয় না। আমার মনে হয় যে কালকে সারাদিন খেলবো এইরকম চিন্তা করে আসা উচিত, এরপরের দিন আবার খেলবো, সেটা পরে কালকে সারাদিন খেলবো। শান্ত কিন্তু একটু অ্যাগ্রেসিভ খেলছেন, এখন অ্যাগ্রেসিভ খেলতে খেলতে কতক্ষণ আসলে তিনি ক্রিজে থাকবেন, কারণ জাদেজা, অশ্বিন, বুমরাদের এগেনস্টে অ্যাগ্রেসিভ খেলে আপনি বেশিক্ষণ নাও টিকতে পারেন। এখন কিন্তু স্পিনটা কিন্তু ভালো ধরছে। আমরা প্রথম ইনিংসে জানি যে রবিচন্দ্রন অশ্বিন কোনো উইকেটই পাননি, এরই মধ্যে তিনি 3টা উইকেট তুলে নিয়েছেন। বাংলাদেশের 4টা উইকেটের পতন হয়েছে। আগামীকালকে সকাল থেকে হয়তো আরও ভালো স্পিনটা ধরবে।
পুরনো বলে যেহেতু খেলবে তাহলে মানে জিনিসটা আরও ভালো হবে মনে হয়। সো সো মানে খুবই কঠিন হবে, এই বিষয়টা তো খুবই কঠিন, কিন্তু আমি বরাবরই বলছি যে খেলাটা আসলে কতটুকু ইমপ্রুভ করা যায় সেই দিকে আসলে লক্ষ্য রাখতে হবে, কারণ ম্যাচটা জিতা নিয়ে অত আশা করে আসলে খেললে আপনি, বললাম তো বড় বড় আর এর চেয়ে ভালো ভালো ব্যাটাররা এইটা নিয়ে অনেক স্ট্রাগল করবে এই টার্গেট চেস করতে গিয়ে। সো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে এখনও মিরাজ রয়েছেন, লিটন রয়েছেন, আমরা যত কাছাকাছি যেতে পারি, যতটুকু ভালো খেলতে পারি, মানে স্টুপিড শট খেলে আউট হয়ে যাওয়া বা এইসব না খেলে ভালো বলে আউট হলেও কিন্তু আপনি কিছু বলবেন না। সো সেই দিকটা আসলে মনে হয় যে আমার টার্গেট করা উচিত কালকে। তবে সাকিবের একটা কামব্যাক ইনিংসের দরকার মনে হয়, না হলে সেকেন্ড টেস্টে কিন্তু সাকিবের একাদশে থাকাটাই খুবই প্রশ্নবিদ্ধ হয়ে যাবে, যেহেতু তাইজুল ইসলাম খুবই ভালো পারফরমেন্স করছেন বাংলাদেশের হয়ে লাস্ট যে কয়টা ম্যাচে। তিনি হয়তো কম্বিনেশনের কারণে একাদশে জায়গা পাননি অনেক ম্যাচে, যেহেতু আমরা পেসার বেশি খেলিয়েছি। তবে এরকমটা যদি মনে করা হয় বাংলাদেশকে একটা সাকিব যেহেতু অলরাউন্ডার হিসেবে খেলেন, একটা ব্যাটার কম নিয়ে খেলার চ্যালেঞ্জ নিবে কিনা কানপুরে? এখন আসলে সাকিবের উপর ডিপেন্ড করবো অনেক। সাকিব যদি মনে করেন যে আপনি বলছেন কামব্যাক ইনিংস খেলে ফেলেন বা তার আঙ্গুলের অবস্থাটা কীরকম হয়, যদি আঙ্গুল ফিট থাকে, তিনি ফিট থাকে, আমার মনে হয় না সাকিবকে ড্রপ করবে আরেকটা টেস্ট যেহেতু রয়েছে। সো সেই ক্ষেত্রে মানে এই টেস্টটা শেষ হলে কানপুরের উইকেট অনুযায়ী আসলে আবার হয়তো টিম সাজানো হবে, কানপুরের উইকেট দেখে তারপরে হয়তো আবার টিম সাজানো হবে। সো সেই ক্ষেত্রে আসলে ওইটা একটু পরের আলাপ হবে আমার মনে হচ্ছে। কিন্তু এখন আসলে আমরা তো অবভিয়াসলি চাই যে সাকিব একটা ভালো ইনিংস খেলুক, সাকিব আবার ব্যাটিংয়ের টাচে ফিরে আসুক। সেই বিষয়টা আসলে আজকে সারাদিন রয়েছে একটা বিষয়, মানে প্রথম থেকে কালকে সকালে যখন থেকে খেলবেন, এতদিন এক্সপিরিয়েন্স প্লেয়ার শান্ত রয়েছেন ক্রিজে। আমি তো বলছি যে বড় একটা পার্টনারশিপ হোক, আরও যারা লিটন মিরাজ রয়েছে তারা একটা পার্টনারশিপ হোক, তাদের সাথে একটা পার্টনারশিপ হোক, কালকের দিনটা আমরা খেলি সারাটা দিন, তাহলে কিন্তু দেখা যাবে যে ইকুয়েশন অনেক চেঞ্জ হয়ে যাবে, হয় কাছাকাছি চলে গিয়েছি বা বলতে পারবো যে না আমরা ফাইট দিয়েছি। আমরা কিন্তু কালকে ক্যাপশন দিয়েছিলাম যে বাংলাদেশ একদম মানে বাঁচা মরার মানে বাংলাদেশে বাঁচার কোনো সুযোগ নেই, এমন কিন্তু একটা অবস্থা দাঁড়িয়েছে বাংলাদেশে। এই ম্যাচটা আসলে বাঁচানোর কোনো সুযোগ নেই। আজকে জানি যে বাজে ব্যাড লাইটের কারণে ম্যাচটা একটু আগে ভাগেই শেষ হয়ে গেছে, আগামীকালকে হয়তো আধা ঘন্টা আগে থেকেই ম্যাচটা শুরু হবে। সো কালকে পুরো দিন খেলা কি বাংলাদেশের পক্ষে সম্ভব কিনা? সম্ভব কি না বিশ্বাস তো করতে হবে যে সম্ভব, কারণ আপনি আমি তো বললাম যে ক্রিকেটে আসলে ভালো খেলতে পারলে, দিনে খেলাটা খেলতে পারলে সবই সম্ভব। এখন আমাদের যেই কোয়ালিটির আসলে ব্যাটার রয়েছে, এক্সপিরিয়েন্স রয়েছে, সেই ক্ষেত্রে তো মানে যদি ভালো খেলে তাহলে কিন্তু সার্ভাইভ করা সম্ভব। একটা দিন আমরা ভালো খেলে সার্ভাইভ করতেই পারি। কিন্তু আসলে এই পুরা টেস্টে আমরা যা দেখেছি যে যেসব ভুল করেছেন এক্সপিরিয়েন্স ব্যাটাররা, ফার্স্ট ইনিংসেও করেছেন, সেকেন্ড ইনিংসেও মুশফিক করেছেন। সো এইসব ভুলের কার আসলে কোনো এক্সপ্লেনেশন নেই। সো এইসব ভুল না করলে যদি তাদের ন্যাচারাল খেলাটা খেলতে পারে, অন্যান্য ইন্ডিয়ার ব্যাটাররা যেরকম তাদের ন্যাচারাল খেলাটা খেলছে, এরকম ন্যাচারাল খেলাটা খেলতে পারে, তাহলে হয়তো আমরা ভালো একটা স্কোর দেখতে পারি বোর্ডে। আমরা একদম প্রোগ্রামের একদম শেষ পর্যায়ে আছি। বাংলাদেশ আজকে দিনের শুরুতে আসলে বোলিং করছিল, ভারত ডিক্লেয়ার না দিলে হয়তো বা ভারতের ইনিংসটা একটু লম্বা হতে পারতো। বাংলাদেশের ফিল্ডিংয়ে আমরা দেখেছি যে বেশ কয়েকটা ক্যাচ মিস করেছে, শান্ত নিজেই ক্যাচ ফেলেছেন, নিজে একটা সহজ ক্যাচ মিস করেছেন, সাকিব আল হাসান ক্যাচ মিস করেছেন। এরকম একটা হাই ভোল্টেজ ম্যাচে এটা স্নায়ু চাপের কারণে কি তারা এটা মিস করছেন নাকি মানে অন্য কোনো? না, আরেকটা জিনিস যেটা যে দেখছেন যে ঋষভ পান্ট আপনার ফিল্ডিং সেটআপ ঠিক করে দিচ্ছেন, মানে এইটা খুবই একটা কি বলবো যে এরকম কেন হবে? আপনার একটা টেস্ট চলছে এরকম বড় টিমের সাথে, প্রতিপক্ষ দল কি মনে হবে মক করে সেই কাজ করছে, তিনি তাড়াহুড়া করছেন যে আপনি এখানে ফিল্ডার সেট আপ করেন এবং সেখানে ফিল্ডার চলে যাচ্ছে। এরকম যখন এত কমফোর্টেবলি যখন ক্রিজে এরকম ব্যাটাররা আছে, তখন স্নায়ুচাপ আসবে বা কনফিডেন্স লো হয়ে যাবে। তারা যে স্টাইলে খেলছে গিল এবং পান্ট, আসলে বাংলাদেশকে অসহায়ই মনে হয়েছে। ইভেন রিয়েল রাহুল এসেও কিন্তু ভালো খেলছিলেন। সো এই অসহায়তা আসলে এই ফিল্ডিংয়েও দেখা গিয়েছে যে ফিল্ডিংয়ে ইজি ক্যাচ মিস করছেন, বোলিংয়ে তেমন একটা ধার নেই। কিন্তু এইখানে দেখেন অশ্বিন কিন্তু ভালো টার্ন পাচ্ছে, বাউন্স পাচ্ছে, আমাদের স্পিনাররা কিন্তু। সাকিব যদি পুরোদমে বলটা করতে পারতেন তাহলে তিনি কিন্তু এই সুবিধাটা নিতে, হ্যাঁ নিতে পারতেন, অবশ্যই নিতে পারতেন, কিন্তু আসলে আনফর্চুনেটলি এরকম কিছুই হয়নি। ইন্ডিয়ার ব্যাটার এই যে পান্ত এতদিন পরে এসে তার ন্যাচারাল খেলা খেলে সেঞ্চুরি তুলে নিয়েছেন, মানে এগুলো আসলে বাংলাদেশের ফিল্ডিংয়ে বা বোলিংয়ে বাংলাদেশকে আরও ডাউন করেছে, যেটা ফিল্ডিংয়েও দেখা গিয়েছে। ধন্যবাদ সাদমান আমার সঙ্গে থাকার জন্য।
দর্শক, বাংলাদেশ এবং ভারতের মধ্যকার চেন্নাই টেস্টের চতুর্থ দিনের খেলা শেষে আবারও হাজির হব একই অনুষ্ঠানে। সে পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।